সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকের এই অনলাইন জীববিজ্ঞান ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম। যে যেখানে অবস্থান করতেছ, যে যেখান থেকে আজকের এই ক্লাস উপভোগ করতেছ, আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর পাশাপাশি দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি উপভোগ করতে পারবে। যে সকল শিক্ষার্থী জীববিজ্ঞান আছে, যেহেতু যদিও তোমরা এটা নবম শ্রেণীতে পড়ে আসছো, তোমাদের দশম শ্রেণী এবং পরীক্ষার্থী অধ্যায়টি থাকবে। যদি এই ক্লাসটি তোমরা উপভোগ করো, আশা করি এই ক্লাস থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হতে পারবে। সুতরাং আমার রিকোয়েস্ট, দশম শ্রেণীর শিক্ষার্থীরাও আজকে এই ক্লাসটি দেখতে পারবে। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান নবম অধ্যায় দৃঢ়তা প্রদান এবং চলন। চলো আমরা কিছু চিত্র দেখি এবং চিত্র দেখার মাধ্যমে আমরা আজকে নির্ধারণ করি যে আমরা কোন বিষয়ে আজকে আলোচনা করব। তোমরা প্রথম চিত্রের প্রতি লক্ষ্য করতেছো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ট্যান্ডন লেখা আছে। ট্যান্ডন, আসলে ট্যান্ডন জিনিসটা কি? তোমরা চিত্রের প্রতি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে মাংসপেশি দেখা যাচ্ছে। এই মাংসপেশির দুই প্রান্ত ক্রমশ শুরু হয়ে রশির মতো শক্ত একটা অবস্থা বা একটা উপাদানে তৈরি হয়েছে এবং যা অস্থির সাথে যুক্ত হয়েছে। দুই পাশে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানেটা মাংসপেশি এবং দুই পাশ ক্রমশ শুরু হয়ে গেছে। এটা হলো ট্যান্ডন। অর্থাৎ ট্যান্ডন হলো মাংসপেশির প্রান্তভাগ ক্রমশ শুরু হয়ে রশি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির সাথে যুক্ত বা অস্থিকে সংযুক্ত করে, সেটাই হলো ট্যান্ডন। এরপর আরেকটি চিত্রের প্রতি তোমরা লক্ষ্য করো, লিগামেন্ট বা অস্থি সন্ধি। লিগামেন্ট কি? দেখো এখানে তোমরা যদি লক্ষ্য করো, এখানে দুইটা অস্থি আমরা দেখতে পাচ্ছি, 1 এবং 2। এই পাশে যদি দেখা যায়, উপরে দেখা যাচ্ছে না, 2 বা ততোধিক অস্থিরকে সংযুক্ত করার জন্য পাতলা কাপড়ের মতো একটা স্থিতিস্থাপক বন্ধনী, যা 2 বা ততোধিক অস্থিগুলোকে সংযুক্ত করে, তাকে লিগামেন্ট বা অস্থি বন্ধনী বলা হয়। সুতরাং আজকের আমাদের আলোচনার বিষয় ট্যান্ডন এবং লিগামেন্ট বা অস্থি বন্ধনী। আরেকটি চিত্র আমরা দেখি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অস্থির চিত্র দেওয়া আছে। একটা নর্মাল বা স্বাভাবিক একটা অস্থি এবং এই পাশে দেওয়া আছে এটা একটা অস্বাভাবিক, যেটাকে বলা হচ্ছে আমরা অস্টিওপোরোসিস বলতেছি। আসলে স্বাভাবিক অস্থি এবং অস্বাভাবিক কেন, এর কারণ কি? কারণ আমরা জানি অস্থির মধ্যে খনিজ পদার্থের সমূহ থাকে, বিশেষ করে ক্যালসিয়াম জাতীয় পদার্থের সমূহ সঞ্চিত হয় এবং এই ক্যালসিয়াম জাতীয় পদার্থগুলো থাকার কারণে বোনের স্টেবিলিটি অনেক বেশি থাকে এবং বোন স্বাভাবিক অবস্থা থাকে, বোনের গঠন স্বাভাবিক থাকে। তোমরা যদি নর্মাল বোন এই অস্থির দেখো, দেখবে বোনের এর গঠন কিন্তু স্বাভাবিক, বাট এটি অস্বাভাবিক। এর কেন হয় এটা? বয়স বাড়ার সাথে সাথে মানুষের অস্থির খনিজ লবণগুলো বা ক্যালসিয়ামের উপাদানগুলো ধীরে ধীরে কমতে থাকে, যার ফলশ্রুতিতে অস্থির মধ্যে একটা অস্বাভাবিকতা সৃষ্টি হয়, অস্থিগুলো হলো হয়ে যায়। একটা পরিমাণ কমতে গিয়ে এগুলো হলো হয়ে যায়, ভিতরে এক ধরনের ছিদ্র সৃষ্টি হয় এবং এগুলো হালকা হয়ে যায়, হালকা হয়ে থাকে। এটাই হলো অস্টিওপোরোসিস। অর্থাৎ স্বাভাবিক বোনের যখন ক্যালসিয়াম পরিমাণ কমতে থাকে ধীরে ধীরে, কমার কারণে অস্থির মধ্যে কিছু অস্বাভাবিকতা সৃষ্টি হয়, যেটাকে বলা হয় অস্টিওপোরোসিস বলা হয়। আরেকটা চিত্রের প্রতি তোমরা লক্ষ্য করো, এখানে দেখো এখানে দুটি অস্থি সংযোগস্থল, উপরে এবং নিচে দুটি অস্থি আছে। আমরা জানি 2 বা ততোধিক অস্থির সংযোগস্থলে কার্টিলেজ নামক অস্থি থেকে থাকে, নরম বা কার্টিলেজ অস্থি থাকে। যেটার সুবিধা কি? যেটার সুবিধা হলো বোনগুলো নাড়াচাড়ার ক্ষেত্রে অথবা অস্থি সন্ধিগুলো নাড়াচাড়ার ক্ষেত্রে সুবিধা হয়, কোনো ঘর্ষণজনিত সমস্যা হয় না। এবং পাশের যে চিত্র সেখানে লক্ষ্য করো, হাতের যে চিত্র, এখানে হাতের অস্বাভাবিকতা দেখতেছি আমরা, হাতের স্বাভাবিক অবস্থা নেই এবং গিঁটগুলো এখানে ফুলে গেছে। এটা কেন হয়েছে? এর কারণ হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাতের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। সুতরাং আজকে আলোচনার আরেকটি বিষয় হলো আমাদের
রিউমাটয়েড এবং অস্টিওপরোসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা আমাদের অস্থিসন্ধি সংক্রান্ত রোগ। সুতরাং বুঝতে পারছো আজকের আমাদের আলোচনার বিষয় হলো টেন্ডন, লিগামেন্ট এবং অস্থি সংক্রান্ত রোগ। পৃষ্ঠা 196 থেকে 200 পৃষ্ঠা উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা মূল আলোচনা চলে আসি। আমরা আজকে এই আলোচনা থেকে, আজকের এই পার্ট থেকে যে বিষয়গুলো জানতে পারবো সেটা হলো টেন্ডন ও লিগামেন্ট কি এবং কাকে বলে আমরা জানতে পারবো। টেন্ডন ও লিগামেন্টের গঠন কিভাবে ঘটিত, কিভাবে কাজ করে থাকে সেটা আমরা বর্ণনা করতে পারবো আজকের এই ক্লাস যদি আমরা ভালোভাবে দেখি। টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারবো। আসলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটাই অস্থিকে সংযুক্ত করতেছে, বাট নিশ্চয়ই এর মধ্যে পার্থক্য আছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আজকে যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, আমার মনে হচ্ছে তোমরা টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্য তোমাদের কাছে বুঝতে অসুবিধা হবে না। অস্থি সংক্রান্ত রোগ কেন হয় তাও তোমরা জানতে পারবে, এবং অস্থি সংক্রান্ত রোগ অস্টিওপরোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কারণ, লক্ষণ, প্রতিকার সম্বন্ধে জানতে পারবে। বয়স্কদের, বিশেষ করে বয়স্কদের এই রোগ হয়ে থাকে। এই রোগ কেন হয়, এর কারণগুলো এবং কীভাবে কী কী লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারি, এবং প্রতিকার কীভাবে প্রতিকার করা যায়, ইভেন প্রতিরোধ সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। তোমরা চিত্র দেখো, এখানে চিত্র দেখতেছি আমরা মাসেল, এই যে মাসেল দেখতেছি এখানে মাংসপেশি, মাংসপেশির প্রান্তভাগ এখানে ক্রমশ শুরু হয়ে একটা শক্ত সুতার মতো অবস্থান তৈরি হয়ে যা অস্থির সাথে যুক্ত হয়ে আছে বা অস্থিকে সংযুক্ত করেছে, বনে অ্যাটাচমেন্ট অর্থাৎ বনকে সংযুক্ত করে আছে, এটাই হলো টেন্ডন। তাহলে আমরা টেন্ডনের সংজ্ঞা কীভাবে, টেন্ডনের সংজ্ঞা হিসেবে কী বলবো আমরা বলবো মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলা হয়। অর্থাৎ দুই বা ততোধিক অস্থিগুলোর মাঝখানে যে মাসেল বা পেশি থেকে থাকে, সেই পেশির প্রান্তগুলো ক্রমশ শক্ত সুতার মতো গঠিত হয়ে অস্থিকে সংযুক্ত করে, এটাই হলো টেন্ডন। টেন্ডনের ঘটনগতভাবে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান টেন্ডনের। এক, টেন্ডন ঘন শ্বেততন্তুমযোজক টিস্যু দ্বারা গঠিত। এই ধরনের টিস্যুগুলোর মাঝখানে ম্যাট্রিক্স শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তুগুলো ছড়ানো থাকে এখানে। আরেকটা বৈশিষ্ট্য হলো এরা গুচ্ছাকারে, অর্থাৎ এই শ্বেততন্তুগুলো এগুলো গুচ্ছাকারে এবং পরস্পর সমান্তরালভাবে টেন্ডনের মধ্যে এগুলো অবস্থান করে থাকে। আরেকটা বৈশিষ্ট্য, টেন্ডনের তন্তুগুলো একত্রে আঁটি বা বান্ডেল তৈরি করে এবং আঁটিগুলো একত্রে একটি গুচ্ছাকার অবস্থান করে থাকে। বৈশিষ্ট্যগুলো তোমরা নিশ্চয়ই বুঝতেছ। আঁটিগুলোর মাঝখানে ফাইব্রোব্লাস্ট নামক কোষ থাকে, অর্থাৎ যে যেগুলো আঁটি আকার অবস্থান করে থাকে তার মাঝখানে আবার ফাইব্রোব্লাস্ট নামক এক ধরনের সেল থেকে থাকে। টেন্ডনের মধ্যে রক্তনালী, লসিকা নালী এবং স্নায়ুসমূহ প্রবেশ করে এবং এদের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশ কম। টেন্ডন অর্থাৎ টেন্ডন এবং যে লিগামেন্ট দুইটার মধ্যে কিন্তু স্থিতিস্থাপকতা টেন্ডনের তুলনামূলকভাবে কম। আরও কিছু গঠনগত বৈশিষ্ট্য আছে, যেমন পেশি ও টেন্ডনের সংযোগ স্থলকে আরও শক্তিশালী করার জন্য টেন্ডনের আটিগুচ্ছ বেষ্টনকারী অ্যারিউলার টিস্যু পেশি বান্ডেল বা আটির আবরক, মানে আবরণ, চারপাশে যে আবরণ টিস্যুর সাথে অবিচ্ছিন্নভাবে যোগাযোগ তৈরি করে থাকে। টেন্ডন বেশ শক্ত। সর্বশেষ বৈশিষ্ট্য হলো পেশি বা অস্থির তুলনায় টেন্ডনের ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম। যদি কোনো কারণে আমাদের যে অস্থিসমূহ ভেঙে যায়, একটু আঘাতে অস্থিসমূহ ভেঙে যেতে পারে বা হাড়গুলো ভেঙে যেতে পারে বা পেশি ছিঁড়ে যেতে পারে, কিন্তু আমাদের যে টেন্ডন অত্যন্ত শক্তিশালী, যেটা ভেঙে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। টেন্ডনের কাজ, টেন্ডন কী কী কাজ করে থাকে? যে সকল কাজ টেন্ডন করে থাকে, পেশি প্রান্তে রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির সাথে সংযুক্ত থাকে। তোমরা দেখেছো চিত্র, এখানে যদি দেখো চিত্র, টেন্ডন এই যে অস্থি, এখানে অস্থির প্রান্তভাগটা চিকন হয়ে রশির মতো হয়ে অস্থির সাথে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ মাসেলের প্রান্তভাগটা অস্থির সাথে যুক্ত হয়ে অস্থিকে সংযুক্ত করে আবদ্ধ করে রাখে। আরেকটা কাজ হলো পেশি অস্থির সাথে আবদ্ধ হয়ে দেহ কাঠামো গঠন করে। আমরা জানি মানব দেহে 206টি হাড় আছে। একটা প্রাপ্তবয়স্ক মানুষের 206খানা হাড় থেকে থাকে। এই প্রত্যেকটা হাড়, দেহের যে সকল স্থানে হাড় সংযুক্ত আছে সেই সকল স্থানে টেন্ডন রয়েছে এবং লিগামেন্ট রয়েছে। সেই টেন্ডন এবং লিগামেন্টগুলো একটাকে যুক্ত করে একটা দেহ কাঠামো তৈরি করে থাকে। যেমন বিল্ডিং বা একটা বাড়ির একটা বেস তৈরি করার জন্য কাঠামো যেমন তৈরি করা হয়ে থাকে,
ঠিক একইভাবে এখানে টেন্ডন এবং লিগামেন্টগুলো আমার দেহ কাঠামো তৈরির ক্ষেত্রে সেখানে কাজ করে থাকে, প্যারেগের মতো অনেকটা কাজ করে থাকে বলতে গেলে। দেহকে দৃঢ়তা দানে সাহায্য করে, অস্থিবন্ধনী গঠনে সাহায্য করে এবং চাপটানোর বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। এরপরে দেখো আমরা আটটা চিত্র যদি তোমরা লক্ষ্য করো, এখানে দেখো দুইটা চিত্র, আমরা এই চিত্রের মধ্যে এখানে দুইটা বোন দেখতেছি। দুইটা বোনের মাঝখানে কি আছে? এখানে কার্টিলেজ আছে। এই যে কার্টিলেজ, সাদা যে অংশটুকু, এখানে কার্টিলেজ, হ্যাঁ, এটা হলো কার্টিলেজ। এখানে যদি এই চিত্রের প্রতি লক্ষ্য করো, এখানে দুইটা অস্থি আছে। এই যে দুইটা অস্থি, এই পাশে অস্থিকে সংযুক্ত করার জন্য একটা আমরা অস্থি বন্ধনী দেখতেছি, এই পাশে বন্ধনী দেখতেছি, ঠিক এই পাশে একইভাবে বন্ধনী দেখতেছি, এই পাশেও ঠিক বন্ধনী দেখতেছি। তাইলে এটা হলো লিগামেন্ট বা অস্থি বন্ধনী, অর্থাৎ পাতলা কাপড়ের মতো অত্যন্ত কোমল এবং সংকোচনশীল বন্ধনী বা স্থিতিস্থাপক বন্ধনী, যা অস্থিসমূহকে পরস্পরের সাথে সংযুক্ত করে, সেটাই হলো অস্থি বন্ধনী বা লিগামেন্ট। এই দুইটা অস্থিকে এই পাতলা একটা আবরণ কি করেছে? দুই পাশ থেকে সংযুক্ত করেছে, এই পাশ দুই পাশ থেকে। তোমরা এখন আমার মনে হচ্ছে যে তোমাদের কাছে টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্যটা কিছুটা তো হলেও তোমরা আঁচ করতে পারছ। আমরা টেন্ডনের ক্ষেত্রে কি দেখেছি? টেন্ডনের ক্ষেত্রে দেখেছি যে মাংসপেশির প্রান্তভাগ এখানে শুরু হয়ে, একটা প্রান্ত শুরু হয়ে সেই প্রান্ত অস্থির সাথে যুক্ত হয়, অস্থিকে সংযুক্ত করে, অর্থাৎ একটা প্রান্ত। আর এই পাশের প্রান্ত কি থাকে? এই পাশের প্রান্ত মাসেলের সাথেই যুক্ত থাকে। বাট লিগামেন্টের ক্ষেত্রে হয় কি জানো? লিগামেন্টের ক্ষেত্রে হয় লিগামেন্ট দুই পাশের অস্থিকে সংযুক্ত করে থাকে, অর্থাৎ যতগুলো অস্থি থাকবে সে সংযোগস্থলে প্রত্যেকটা অস্থিকে লিগামেন্ট সংযুক্ত করে থাকে। অর্থাৎ লিগামেন্ট যদি অস্থি যদি দুইটা থাকে, তার দুইটা অস্থির সাথে লিগামেন্ট যুক্ত থাকবে দুই প্রান্ত, আর যদি তিনটা থাকে তাহলে অস্থির তিনটা প্রান্তের সাথে লিগামেন্ট তিনটা প্রান্ত সংযুক্ত থাকবে। আর তার মানে লিগামেন্ট দুই প্রান্তই অস্থির সাথে সংযুক্ত থাকে, আর টেন্ডনের এক প্রান্ত অস্থির সাথে যুক্ত থাকে। আশা করি টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্য তোমাদের কাছে কিছুটা হলেও সহজ হয়েছে বলে আমার মনে হচ্ছে। এরপরে আমরা আসি লিগামেন্টের গঠন। লিগামেন্ট শ্বেততন্তু ও পিত্ততন্তুর সমন্বয়ে গঠিত। এতে পিত্তবর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি থেকে থাকে এবং এদের মধ্যে শাখা প্রশাখা বিশিষ্ট বা শাখা প্রশাখাগুলো জালিকাকারে বিন্যাস থেকে কতগুলো তন্তু ছড়ানো থাকে, এগুলো শাখা প্রশাখা বিশিষ্ট জালিকাকার। আমরা টেন্ডনের ক্ষেত্রে কি দেখছি? সেগুলো শাখা প্রশাখা বিহীন দেখেছি। তারপরে তন্তুগুলো গুচ্ছাকারে অবস্থান করে না। বাট আমরা লিগামেন্টের ক্ষেত্রে দেখেছি, টেন্ডনের ক্ষেত্রে আমরা দেখেছি কি? টেন্ডনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেগুলো গুচ্ছাকারে অবস্থান করে না, আটি আকারে অবস্থান করে, আলাদা আলাদা অবস্থান করে থাকে, আলাদা আলাদা। হ্যাঁ, এই তন্তুগুলো এদের স্থিতিস্থাপক তুলনামূলকভাবে বেশি এবং তন্তুগুলো ইলাস্টিন নামক আমিষ দ্বারা তৈরি থাকে। দরজার পাল্লার মতো অস্থিবন্ধনী বা লিগামেন্ট হাড়কে আটকে রাখে। লিগামেন্টের কাজ, লিগামেন্ট বা অস্থিবন্ধনী হাড়কে আটকে রাখে। আরেকটা কাজ হলো এতে অঙ্গটি সব দিকে সোজা বা বাঁকা হয়ে নড়াচড়া করতে পারে। অর্থাৎ আমরা এখানে এর আগের স্লাইডে বলেছিলাম যে দরজার মতো, আমরা জানি দরজা সাধারণত একদিকে খোলা যায় এবং অন্যদিকে কিন্তু খোলা যায় না। অর্থাৎ কিছু দরজা আছে, অধিকাংশ দরজা আছে যে দুই পাশ, এক পাশে যে কোনো একটা পাশে সেটা খোলা যায়, অন্য পাশে কিন্তু খোলা যায় না। যেমন আমাদের হাতের আঙুলগুলো তোমরা যদি লক্ষ্য করো, তোমরা এখন একটু টেস্ট করে দেখো, আমাদের হাতের আঙুলগুলো কিন্তু সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, আমরা সেটা মুষ্টিবদ্ধ করতে পারছি, বাট পিছনের দিকে আমরা বাঁকা করতে পারছি না। অধিকাংশ দরজা কিন্তু আমাদের এরকমই, অর্থাৎ দরজা এক প্রান্ত দিকে খোলা যাবে বাট অন্য প্রান্তের দিকে আটকে থাকে। এই লিগামেন্টগুলো ঠিক একই রকম। লিগামেন্টের কারণে অস্থিগুলো কি হয়? অস্থিগুলো শুধুমাত্র একদিকে বাঁকতে পারে, বাঁকানো যায়, অন্যদিকে বাঁকানো যায় না, অনেকটা দরজার মতো বলতে গেলে। আরেকটা কাজ হলো হাড়গুলো স্থানচ্যুত এবং বিচ্যুত হয় না। লিগামেন্ট হাড়গুলোকে এমনভাবে সংযুক্ত করে রাখে, এমনভাবে সেগুলোকে আটকে রাখে যাতে করে সেটা কোনো কারণে স্থানচ্যুত না হয়। টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্য, আমরা দুইটার বৈশিষ্ট্য দেখেছি, আমরা এখন তুলনামূলক পার্থক্য দেখি। আসলে দুইটার মধ্যে পার্থক্য তোমাদের কাছে এখন এই স্লাইডটি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে আসলে দুইটার মধ্যে পার্থক্য কী। আমরা সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য বলতে পারি, যেমন মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিগাত্রের সাথে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। অন্যদিকে পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে লিগামেন্ট
বা অস্থি বন্ধনী বলে। আমরা সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য বলতে পারি। আরেকটা হলো টেন্ডন ঘন শ্বেততন্তুময় যোজক টিস্যু দ্বারা গঠিত, অর্থাৎ যোজক টিস্যু দ্বারা গঠিত এবং সেই টিস্যুগুলো ঘনভাবে সন্নিবেশিত থেকে থাকে। অন্যদিকে লিগামেন্টগুলো হলো শ্বেততন্তু এবং পিত্ততন্তুর সমন্বয়ে গঠিত। টেন্ডনের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে অনেক কম, বাট লিগামেন্টের যে স্থিতিস্থাপকতা অনেক বেশি। আর দুটি বৈশিষ্ট্য বিদ্যমান এখানে, যেমন তন্তুগুলো ছড়ানো থাকে। আমরা দেখেছি যে টেন্ডনের মধ্যে তন্তুগুলো ছড়ানো ছিটানো থাকে, এগুলো গুচ্ছাকারে অবস্থান করে থাকে, একটার সাথে একটা লেগে একটা গুচ্ছাকারে আঁটির মতো অবস্থান করে থাকে। বাট লিগামেন্টের ক্ষেত্রে কি, লিগামেন্টের ক্ষেত্রে এগুলো আলাদা আলাদাভাবে আঁটির মতো হয় না, আলাদা আলাদাভাবে প্রত্যেকটি অবস্থান করে থাকে। টেন্ডন পেশিকে অস্থির সাথে আটকে রাখে। আমি তোমাদেরকে বলেছিলাম টেন্ডন এবং অস্থির মধ্যে, লিগামেন্টের মধ্যে যে পার্থক্য, মূল যে পার্থক্য তোমাদের বুঝবে যেটা দিয়ে, যে কোনটা টেন্ডন এবং কোনটা লিগামেন্ট, সেটা হলো যে টেন্ডন একটা প্রান্ত অস্থির সাথে লেগে থাকে, আর একটা প্রান্ত মাসেল। আর লিগামেন্ট কি, লিগামেন্ট অস্থিকে অস্থির সাথে আটকে রাখে, অর্থাৎ দুইটা অস্থিকে একসাথে দুইটা প্রান্ত, লিগামেন্টের দুইটা প্রান্ত দ্বারা আটকে রাখে। এই হলো লিগামেন্ট এবং টেন্ডনের মধ্যকার পার্থক্য। এখানে আসল দিকে আমরা কয়েকটা চিত্র দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্র, এখানে একটা চিত্র দেখতেছি আমরা, একটা হেলদি বোন বা স্বাভাবিক বোন, আর একটা অস্বাভাবিক বোন, যেটাকে আমরা অস্টিওপরোসিস বোন বলতেছি। আমি প্রথম দিকেই বলেছি, প্রথমে শুরুতে আমরা বলেছি যে আমরা আজকে কি আলোচনা করব, সেখানে কিছুটা আলোচনা করেছি। এখানে যদি দেখো স্বাভাবিক বোন, এটা নর্মাল একটা হেলদি বোন, একটা স্বাভাবিকতা বজায় আছে। এর কারণ কি? এর কারণ হলো বিশেষ করে ক্যালসিয়াম, অর্থাৎ খনিজ উপাদান তো বটেই, তবে আমাদের বোনের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়ামের পরিমাণ বয়স বাড়ার সাথে সাথে মানুষের কমতে থাকে। কমার কারণে কি হয়? বোনের একটা অস্বাভাবিকতার সৃষ্টি হয়, ভঙ্গুরতা চলে আসে, মাসেল বা পেশির শক্তি জোর আস্তে আস্তে কমতে থাকে, এবং অল্প আঘাতে তোমরা দেখে থাকবে তোমাদের বাড়িতে বয়স্ক বাবা মা, দাদা দাদি, নানা নানি যদি থেকে থাকে, দেখবে অল্প আঘাতে সামান্য পড়ে যায়, বাথরুমে পড়ে যায়, অথবা একটু যদি পড়ে যায় তাতে হাড়গুলো ভেঙে যায়। এর কারণ কি? এর কারণ হলো বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের অস্থির যে ক্যালসিয়ামের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকে, আর ধীরে ধীরে কমার কারণে কি হয়? বোনগুলো ভঙ্গুর হয়ে যায়, যেটাকে আমরা বলছি অস্টিওপোরোসিস। অস্টি মানে অস্থি, ফোরেসিস মানে কি? ছিদ্র, অর্থাৎ ভিতরে হালকা ফাঁপা ছিদ্র হয়ে যায়, এটাকে বলা হচ্ছে অস্টিওপোরোসিস। এখানে আটটা চিত্র দেখো, একে দেখতেছে এই যে গিটগুলো ফুলে গেছে এবং হাতের আঙুলগুলো কেমন যেন বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এটা এই যে প্রত্যেকটা অস্থিসন্ধি, যদি এখানে প্রত্যেকটা একটা অস্থি, এখানে একটা প্রত্যেকটা পাশাপাশি আঙুলের মধ্যে কিন্তু এই অস্থিসন্ধিগুলো আছে, এই যে বাঁকা হয়ে গেছে, এখানে ফুলে গেছে, এই যে অংশগুলো ফুলে গেছে, এই যদি এখানে লক্ষ্য করো সেটাও ফুলে গেছে, এখানে লক্ষ্য করো এগুলো ফুলে গেছে। এর কারণ কি? এর কারণ হলো বাতজনিত কারণ, অর্থাৎ শতাধিক প্রায় 100 প্রকার বাত আছে, তার মধ্যে এক প্রকার বাত হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। সুতরাং আমরা অস্থি সংক্রান্ত যে রোগগুলো আছে তার মধ্যে একটা হলো অস্টিওপোরোসিস, আর হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, কেন হয়, এর বৈশিষ্ট্য কী, কীভাবে প্রতিকার করা যায়, এগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা আসি অস্টিওপোরোসিস আসলে কি বা কেন হয়ে থাকে। আমরা জানি দেহে খনিজ লবণ, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে, ক্যালসিয়ামের ঘাটতির কারণেই মূলত যে রোগটা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে অস্টিওপোরোসিস বলা হচ্ছে। আমরা এখানে যদি তোমরা বোন দেখো, বোনের যে স্বাভাবিক বোন এবং এখানে অস্টিওপোরোসিস, এখানে বোনের যে স্বাভাবিক বোন, যেভাবে বোনের ভিতরে যে বা অস্থির মধ্যে যে উপাদানগুলো থেকে থাকে, যেগুলো স্বাভাবিকতা বজায় আছে, আর যখনই এগুলো আস্তে আস্তে কমতে থাকে তখন একটা অস্বাভাবিক সিচুয়েশন তৈরি হয়ে থাকে, যেটাকে বলছি আমরা অস্টিওপোরোসিস বলছি। সুতরাং অস্টিওপোরোসিস কি বা কাকে বলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এরপর দেখি আমরা আসলে অস্টিওপোরোসিসের কারণ কি, কেন হয়ে থাকে এই রোগ। বিশেষ করে বয়স্ক নারী এবং পুরুষের ক্ষেত্রে এই রোগটা সাধারণত হয়ে থাকে এদের ক্ষেত্রে, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ স্বাভাবিক থাকে। যখন বয়স কমতে থাকে, কতগুলো কারণ, এছাড়া আরও কতগুলো কারণ আমরা দেখব। এরপর পয়েন্ট হল বয়স্ক পুরুষ বহুদিন যাবত স্টেরয়েড ওষুধ সেবন করার কারণে, অর্থাৎ স্টেরয়েড একটা ওষুধের গ্রুপের নাম, আমরা জানি যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক এক ধরনের ওষুধের নাম আছে, এরকম অনেকগুলো ওষুধের গ্রুপ আছে। হ্যাঁ, তো এরকম স্টেরয়েড একটা ওষুধের গ্রুপের নাম। এই স্টেরয়েড জাতীয়, বিশেষ করে স্টেরয়েডগুলো স্টেরয়েড পেইনকিলার জাতীয় উপাদানে ব্যবহার করা হয়ে থাকে, এছাড়া অন্যান্য উপাদানে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এই ওষুধগুলো যদি দীর্ঘদিন ব্যবহার করা হয়, তাহলে এই দীর্ঘদিন ব্যবহার করার কারণে অস্টিওপোরোসিস হতে পারে।
মহিলাদের মনোপজ হওয়ার কারণে মনোপজ হলো এটা আসলে ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল ফেনোমেনন অফ হিউম্যান বিইং, হ্যাঁ, হিউম্যান বিইং স্পেশালি ফিমেল মহিলাদের ক্ষেত্রে এটা একটা স্বাভাবিক শারীরিক একটা বৈশিষ্ট্য এটা হয়ে থাকে, বিশেষ করে স্পেশালি 45 to 50 ইয়ার্স। এটা বিশেষ করে বাংলাদেশের আবহাওয়াগত কারণে এটা কম বেশি হয়ে থাকে, 45 বছর হতে পারে বা 50 বছর হতে পারে, হ্যাঁ, এটা হয়ে থাকে। অর্থাৎ মহিলাদের এই মনোপজ হওয়ার পর থেকে যে স্বাভাবিক যে ন্যাচারাল ফেনোমেনা অফ হিউম্যান বিইং স্পেশালি ফিমেল মেনস্ট্রুয়েশন সাইকেল, আমরা বলতে পারি যে মেনস্ট্রুয়েশন সাইকেল একটা সার্টেন পিরিয়ড থেকে শুরু হয় এবং একটা সার্টেন পিরিয়ডে সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়াটাকে মনোপজ বলা হয়ে থাকে। এই মনোপজ হওয়ার পর থেকে আস্তে আস্তে এইটা অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তারপর যারা অলস জীবন যাপন করে, কায়িক পরিশ্রম করে না, যত পরিশ্রম করবে ততই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো জয়েন্টগুলো নড়াচড়া করবে, এতে করে শরীরের জন্য ভালো হবে। কিন্তু যারা অলস জীবন যাপন করে, কোনো কাজ করতে চায় না, তাদের ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং যারা দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস রোগে ভোগে, তাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। দেহে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়, সেই ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণেও অস্টিওপোরোসিস হয়। অর্থাৎ এই সকল কারণগুলো অস্টিওপোরোসিস হওয়ার জন্য দায়ী। লক্ষণ কিভাবে বুঝবো আমরা অস্টিওপোরোসিস হয়েছে, কীভাবে বুঝতে পারবো? আমরা যদি দেখি যে অস্থিতে ক্যালসিয়ামের ঘনত্ব এবং পুরুত্ব কমতে থাকার কারণে অস্থিগুলো ভঙ্গুর হয়ে যায়। অস্থিগুলো অল্পতে আঘাতে যদি অস্থি ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে অস্থিতে অস্টিওপোরোসিস বা ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। তারপরে পেশির শক্তি কমতে থাকে, পেশির শক্তিগুলো কমতে থাকে। যেহেতু পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে, সুতরাং শক্তি আস্তে আস্তে, যেহেতু হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, হাড়গুলো যখন ভঙ্গুর হয়ে যায়, দুর্বলতা কমে থাকে, তখন পেশিগুলো আস্তে শক্তি কমে থাকে। পিঠের দিকে ব্যথা হয়, যেহেতু পিঠের দিকে আমাদের মেরুদণ্ড, দেহের প্রধান যে অংশ, যেটা আমার দেহকে সোজা করে রাখে, সেটা যখন দুর্বল হয়ে যায়, তখন কী হয়, অস্টিওপোরোসিসের কারণে সেখানে ব্যথা অনুভব করে থাকি। তারপর অস্থিতে ব্যথা হয় আমাদের। রোগ নির্ণয় আমরা কীভাবে বুঝতে পারি যে অস্টিওপোরোসিস হয়েছে? আমরা রোগ নির্ণয়ের মাধ্যমে, আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। বিশেষ করে ঘনত্ব মাপক যন্ত্রের সাহায্যে অস্থির খনিজ পদার্থের পরিমাণ, অর্থাৎ অস্থিতে কী পরিমাণ খনিজ পদার্থ আছে এবং তার ঘনত্ব কতটুকু, একটা নির্দিষ্ট পরিমাণ ঘনত্ব থাকলে আমরা বুঝবো এটা নর্মাল বোন। আর যদি ওই পরিমাণ কমতে থাকে, তাহলে বোঝা যাবে যে বোনের অস্বাভাবিকতা সৃষ্টি হচ্ছে বা অস্বাভাবিক হয়ে গেছে। এর মাধ্যমে কি করতে পারি? আমরা রোগ নির্ণয় করতে পারি। প্রতিকার কিভাবে আমরা প্রতিকার করতে পারি? প্রতিকার এবং প্রতিরোধ দুইটা শব্দ। প্রতিকার হলো যখন আমরা রোগে আক্রান্ত হই, তখন আমরা যা গ্রহণ করে থাকি, যেসব ঔষধ বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে আমরা গ্রহণ করে থাকি, সেটা হলো প্রতিকার। আর প্রতিরোধ হলো আগ থেকে আমাদেরকে সতর্ক হওয়া, যাতে করে আমরা আক্রান্ত না হই। যেমন ধরো আমরা ভ্যাকসিন দিয়ে থাকি, ভ্যাকসিন ওয়ান কাইন্ড অফ প্রতিরোধ। যাতে করে কেন ভ্যাকসিন দিয়ে আমরা আগ থেকে আমরা সতর্ক হই যে আমাদের এই নির্দিষ্ট রোগটা আমাদের না হয়, যেন ভ্যাকসিন দিয়ে থাকে। ঠিক ওর প্রতিরোধটা এরকমই। তাহলে প্রতিকার হলো কি? 50 ঊর্ধ্ব পুরুষ এবং মহিলাদের দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম জাতীয়, বিশেষ করে ফুড সাপ্লিমেন্ট হিসেবে ক্যালসিয়াম বাজারে কিনতে পাওয়া যায়, মেডিসিন হিসেবে আমরা এগুলোকে খেয়ে থাকি। সুতরাং দৈনিক 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে আমাদের। ননি তোলা দুধ এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য গ্রহণ করা। ননিজাত মানে ননি বলতে সর তোলা, সরগুলো তুলে যে দুধ থেকে থাকে, সেই দুধটা আমাদের গ্রহণ করতে হবে প্রতিকার হিসাবে। এরপর কমলা রস, সবুজ শাকসবজি, সয়াদ্রব্য, ক্যালসিয়াম সমৃদ্ধ খাওয়াগুলো আমাদেরকে নিয়মিত খেতে হবে। এবং এরপর হলো প্রতিরোধ হলো যথেষ্ট পরিমাণ সূর্য আলোকের সংস্পর্শে আসা। আমরা জানি সূর্যের আলোর মধ্যে কী থাকে? ভিটামিন ডি থাকে। আমরা যদি সকালবেলা সূর্যের যে আলো, মিষ্টি আলোর মধ্যে যদি আমরা কিছু সময় সানবাথ যেটাকে বলা হয়, যদি আমরা জামা কাপড় খুলে যদি কিছু সময় যদি রোদ্রের মধ্যে অবস্থান করতে পারি, তাহলে সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়ে থাকে। সূর্যের আলো আমাদের যে মেলানিন আছে, মেলানিনের সংস্পর্শে সে ভিটামিন ডি তৈরি হয়, যা আমাদের দেহের হাড়গুলোকে মজবুত করে। সুতরাং আমরা যদি প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সময় করে, তোমরা খেয়াল করবে, ছোটো শিশু বাচ্চাদের দেখবে তোমরা সকালবেলা গোসল করানোর পরে এদের গায়ে তেল দিয়ে কী করা, কিছু সময় রোদে রেখে দেওয়া হয়। এর কারণ কি? এর কারণ হলো আর কিছুই না, তখন এর দেহের মধ্যে কী হয়? ভিটামিন ডি, সূর্য আলোকের উপস্থিতিতে ভিটামিন ডি তৈরি হয়। সুতরাং যথেষ্ট পরিমাণ সূর্য আলোকের সংস্পর্শে আসতে হবে। ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাদ্য আমাদের গ্রহণ করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম আঁশযুক্ত খাবার গ্রহণ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। চিকিৎসক যেভাবে পরামর্শ, ঠিক একইভাবে চলতে হবে। এরপরে দেখবো আমরা
আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস দেখবো। আর্থ্রাইটিস আসলে আর্থ্রাইটিস কি আসলে? আর্থ্রাইটিস হলো প্রায় 100 রকমের বাতরোগ আছে, 100 রকমের। তার মধ্যে একটা বাতরোগের নাম হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, বা এটাকে বাতরোগও বলা হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে? দীর্ঘদিন যদি কেউ জ্বরে ভুগে থাকে এবং যদি যথাযথ চিকিৎসা না নেওয়া হয়, তখন এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়ে থাকে। লক্ষণ হলো কি? অস্থিসন্ধি বা গিটে প্রদাহ বা ব্যথা হওয়া। তোমরা চিত্র দেখতেছো এখানে, যেখানে লাল দেখা যাচ্ছে, এখানে প্রদাহ বা ব্যথা হওয়া, এবং এখানে দেখো যে প্রত্যেকটা সন্ধি, প্রত্যেকটা বোন জয়েন্টগুলো কী হতে পারে? প্রদাহ হতে পারে, এবং যেখানে প্রচণ্ড পেন হতে পারে, ব্যথা হতে পারে, এবং অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যাওয়া। শক্ত হওয়ার কারণে আমরা কী করি? তখন হাত পা নাড়াচাড়া করতে পারি, এবং যখন নাড়াচাড়া করি তখন আমরা প্রচণ্ড ব্যথা অনুভব করে অস্থিসন্ধি নাড়াতে কষ্ট হয় আমাদের, এবং গিঁটগুলো ফুলে যায়। এগুলো হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, বা গেঁটে ব্যথার লক্ষণ এগুলো। এরপরে প্রতিকার কীভাবে? আমরা অত্যাধিক ভারী জিনিস ভার উত্তোলন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ এগুলোর কারণে আমাদের যে সকল স্থানে ব্যথা আছে সেগুলো আরও ব্যথা বা সে সমস্যাগুলো আরও বাড়তে পারে। সুতরাং ভারী জিনিস উত্তোলন থেকে বিরত থাকতে হবে। যন্ত্রণা গিটের উপর দিয়ে গরম সেঁক দিলে কিছুটা রিলিফ বা কিছুটা ভালো লাগবে। হালকা ব্যায়াম করা এবং ডাল জাতীয় বীজ জাতীয় খাদ্য পরিহার করা, বিশেষ করে ডাল জাতীয় এই বীজগুলো পরিহার করতে হবে। ওষুধ সেবন ও সঠিক চিকিৎসা দ্বারা এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এরপর প্রতিরোধ হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা এবং নির্দেশিত পদ্ধতিতে ব্যায়াম করা। ডাক্তার যেভাবে নির্দেশনা দেবে ঠিক একই পদ্ধতি কী করতে হবে? সেটাকে ওই নির্দেশনা অনুযায়ী ব্যায়াম করতে হবে এবং সুষম আঁশযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছে, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে অস্টিওপরোসিস কি বিষয়টা তোমাদের কাছে হয়তো পরিষ্কার হয়েছে, টেন্ডন এবং লিগামেন্ট কি বিষয়টা আরও পরিষ্কার হয়েছে। আমি আশা করি তোমাদের টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে যে পার্থক্য সেটা তোমরা সহজে বুঝতে পারবে এবং পরীক্ষা আসলে আশা করি দিতে পারবে। চলো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করেছি, আজকে যে ক্লাস নিয়ে আলোচনা, সেই বিষয়ের উপর কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করি, দেখি তোমাদের কিছু মনে আছে কিনা। যেমন প্রথম প্রশ্ন, টেন্ডন কাকে বলে? তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম যে অস্থির প্রান্তভাগ শক্ত হয়ে রজ্জুর মতো বা শক্ত হয়ে রশির মতো আকার ধারণ করে, সেই শক্ত অংশ যা অস্থির সাথে যুক্ত থাকে যেটাকে টেন্ডন বলা হয়ে থাকে। এরপর লিগামেন্ট কাকে বলে? লিগামেন্ট বলছি পাতলা কাপড়ের মতো কোমল, অত্যন্ত স্থিতিস্থাপক বন্ধনী যা দুটো অস্থিকে সংযুক্ত রাখে, তাকে লিগামেন্ট বলা হয়। টেন্ডন লিগামেন্টের পার্থক্য সংজ্ঞা দিয়ে তোমরা পার্থক্য দিতে পারো, অথবা আরও কতগুলো পার্থক্য আমরা দেখেছিলাম সেখান থেকেও দিতে পারো তোমরা পার্থক্যগুলো তোমরা দেখে নিবা। এরপরে টেন্ডন দেহের কোন অংশের সাথে সংযুক্ত থাকে? আমি এই জিনিসটা তোমাদেরকে বলেছিলাম, টেন্ডন সাধারণত অস্থির সন্ধির সাথে, অর্থাৎ অস্থির সাথে সংযুক্ত, অর্থাৎ এক পাশে মাসেল থাকে আর অপর প্রান্ত যেটা টেন্ডনে পরিণত হয় সেই টেন্ডনটা অস্থির সাথে বা আমাদের বোনের সাথে সংযুক্ত থাকে। আর লিগামেন্ট দেহের কোন অংশের সাথে সংযুক্ত থাকে? লিগামেন্ট দুই প্রান্তের অস্থির সাথে সংযুক্ত থাকে। টেন্ডন হলো এক প্রান্তের অস্থির সাথে যুক্ত থাকে, আর লিগামেন্ট হলো দুই প্রান্তের বা দুইটা বা তিনটা যদি অস্থি থাকে সেই দুইটা বা তিনটা অস্থির সাথে সংযুক্ত রাখে সেগুলোকে। অস্টিওপরোসিস কি? ক্যালসিয়ামের অভাবজনিত যে রোগ সেটাই হলো মূলত অস্টিওপরোসিস। তোমরা মনে রাখবে, অস্টিও মানে অস্থি আর পোরোসিস মানে ছিদ্র, অর্থাৎ অস্থি হলো ক্যালসিয়ামের অভাবে অস্থিগুলো যখন ছিদ্র হয়ে যায়, যখন দুর্বল হয়ে যায়, তখন যে রোগ হয় সেটাই অস্টিওপরোসিস রোগের লক্ষণ হলো অস্থিগুলো কি হয়? অস্থিগুলো দুর্বল হয়ে যায়, ছিদ্র হয়ে যায় এগুলো, এবং এর ফলশ্রুতি কি হয়? আমাদের পেশির ক্ষমতা আস্তে আস্তে শক্তি কমতে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো যতগুলো বাতরোগ আছে এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, অথবা প্রায় 100টি বাতরোগের কথা বলা হয়েছে। এই 100টি বাতরোগের মধ্যে একটা বাতরোগের নাম হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের লক্ষণগুলো কি? আমরা দেখেছি একটা স্লাইড আগে দেখেছি আমরা যে গিঁটগুলো ফুলে যায়, ব্যথা করে এবং নাড়াচড়া করা যায় না, এগুলো প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং এগুলো ফুলে যায়। এগুলো হলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনায় যে যেখানে থাকবে ভালো করে পড়বে। আশা করি আজকের এই ক্লাস থেকে
আশা করি এই ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। যে যেখানে থাকো ভালো থাকো, সবার সুস্থতা কামনায় আজকে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।